শেষ পর্যন্ত যদি আমেরিকা ইরানে হামলা চালিয়েও বসে এবং এই যুদ্ধে ইরানের পরাজয় হয় এবং আমেরিকা জিতে যায়, তারপরও আমেরিকার এই সাম্রাজ্যবাদী নীতির পতন হতে যাচ্ছে। বিশ্বব্যাপী আমেরিকা যে সামরিক গঠন তৈরি করেছে, বিশেষ করে সামরিক বিভিন্ন ঘাঁটি তৈরি করেছে সারা পৃথিবীকে শাসন করার উদ্দেশ্যে, সেইটার হয়তো পতন হতে যাচ্ছে খুব দ্রুতই। কারণ আপনি যদি প্রাচীন ইতিহাস বিশ্লেষণ করেন, দেখেন রোমানরা সারা পৃথিবী শাসন করেছে, অটোমান সাম্রাজ্য পৃথিবীর অর্ধেকের বেশি শাসন করেছে। এরপরে ব্রিটিশরা কিন্তু একটা সময় পৃথিবীর অধিকাংশ দেশই শাসন করেছে, কিন্তু সেই সাম্রাজ্যবাদের নীতি খুব বেশি দিন টেকে নেই, এটার একটা সমাপ্তি আছে। তো আমেরিকা এখন এই মুহূর্তে পৃথিবীর বেশিরভাগ দেশকেই তাদের নীতি মানতে বাধ্য করেছে, কিন্তু এই নীতিটা কবে নাগাদ শেষ হতে যাচ্ছে? হ্যাঁ, এই মানে বিশ্লেষকরা যেটা ধারণা করছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরবর্তীতেই আমেরিকার এই সাম্রাজ্যবাদের নীতি এবং আধিপত্যবাদ যে নীতিটা আছে সেই নীতিটার পতন হতে যাচ্ছে হয়তোবা। কারণ এই মুহূর্তে আমেরিকা একটা পাগলা ঘোড়ার মতো অবস্থানে চলে আসছে। সারা পৃথিবীর কোনো দেশ তার কাছ থেকে এই মুহূর্তে আর নিরাপদ না, সেটা হোক তাদের শত্রু অথবা তাদের মিত্র শক্তি। ইউরোপ যে দায়িত্বটা, ইউরোপের বিভিন্ন দেশকে রক্ষার দায়িত্বটা আমেরিকাকে দিয়েছিল, সেই আমেরিকা এখন ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকি। শুধু আমেরিকা না, তাদের আমেরিকার ইউরোপ না, আমেরিকার পার্শ্ববর্তী দেশ এবং সবচেয়ে বন্ধুসুলভ প্রতিবেশী কানাডা এই মুহূর্তে কিন্তু আমেরিকার হাত থেকে নিরাপদ না। কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই তিনি ঘোষণা দিয়েছেন কানাডাকে তাদের দেশের 51তম রাজ্য হিসাবে তৈরি করা হবে। সুতরাং এটা স্পষ্টত সার্বভৌমত্বের উপর, কানাডার সার্বভৌমত্বের উপর একটা স্পষ্টত হুমকি, এবং সেটা জাস্টিন ট্রুডো থাকাকালীন সময়ে তারা এটাকে হুমকি মনে করেছিল, কিন্তু বর্তমান শাসককে এসে এই হুমকিটাকে আরো বেশি ফিল করতেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প আগ্রাসী হয়ে গেছে কানাডার উপর। ফলশ্রুতিতে কি হয়েছে, সারা পৃথিবীর অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক বিষয়টা, বাণিজ্যিক বিষয়টা একেবারে আমূল পরিবর্তন হচ্ছে। এই মুহূর্তে কি হচ্ছে দেখেন, আমেরিকা যখন আগ্রাসী হয়ে গেছে প্রত্যেকটা দেশের জন্য, তখন আমেরিকা বিরোধী একটা মনোভাব গোপনে তৈরি হয়ে গেছে সারা পৃথিবীতে। বিশেষ করে আমেরিকার মিত্র যারা পশ্চিমা বিশ্ব, ইউরোপ বর্তমানে দিক পরিবর্তন করতেছে, 360 ডিগ্রি পল্টি নিতেছে আমেরিকার সাথে। কিভাবে? ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে সবচেয়ে শক্তিশালী দেশ ব্রিটেন, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, তারা সবাই কিন্তু এই মুহূর্তে চীনের দিকে ঝুঁকছে। চীনের সাথে বাণিজ্যিক এবং অর্থনৈতিক এবং পররাষ্ট্রনীতিতে বিভিন্ন ধরনের চুক্তিতে তারা সই করতে যাচ্ছে। বিশেষ করে যদি আমি স্পেশালি কিছু বলি, তাহলে ইউকে এই মুহূর্তে তারা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হ্যাঙ্কি পয়েন্ট সি, হাওয়াই 5G, এই দুইটা চুক্তিতে তারা সই করতে যাচ্ছে চায়নার সাথে এই মুহূর্তে, যেটা এই সকল চুক্তি কখনোই হতো না যদি আমেরিকা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতো। কারণ সবচেয়ে বড় মিত্র কিন্তু ব্রিটেন আমেরিকার এই মুহূর্তে ইউরোপে। দ্বিতীয় কে আছে? নেদারল্যান্ডস জলপথ এবং কৃষিভিত্তিক যে প্রযুক্তিগত সহায়তা একে অপরের সাথে করছে অলরেডি। এটা আলোচনা শেষ হয়ে এখন চুক্তিতে পৌঁছেছে নেদারল্যান্ডস এবং চায়না। ওকে, তৃতীয় যে দেশটি আছে ডেনমার্ক। কারণ আমরা জানি গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক এখন আমেরিকাকে সবচেয়ে বড় হুমকি মনে করতেছে, এবং শুধু গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক না, ইউরোপের প্রত্যেকটা দেশ আমেরিকাকে তাদের নিজস্ব ভূমির জন্য হুমকি মনে করতেছে। এবং এই ডেনমার্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এই চুক্তিটা চায়নার সাথে করতে যাচ্ছে। শুধু তাই না, আমেরিকার সবচেয়ে নিকটবর্তী দেশ এবং সবচেয়ে ভালো প্রতিবেশী আমেরিকার জন্য কানাডা এই মুহূর্তে বাণিজ্যিক চুক্তি করতে যাচ্ছে, বড় বড় বাণিজ্যিক চুক্তি চায়নার সাথে, যেটার জন্য ডোনাল্ড ট্রাম্প কানাডাকে হুমকি দিয়েছিল এবং বলেছিল যে ভাই কানাডা, তোমাদেরকে কিন্তু আস্ত গিলে ফেলবে চায়না সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়। কিন্তু কানাডা ট্রাম্পের কথা শোনেনি, তারা বাণিজ্যিক চুক্তি এবং অর্থনৈতিক সামরিক সমস্ত চুক্তি কিন্তু চায়নার সাথে করতে যাচ্ছে। তার মানে কি, শুধু চায়নার সাথে না, এই যে বিষয়টা আছে, চায়না সারা পৃথিবীকে অর্থনীতির মেরুদণ্ডের মধ্যে নিয়ে এসছে, তাদের মেরুদণ্ডের নিচে নিয়ে আসতেছে। কিভাবে? BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এই একটা প্রকল্প চায়না হাতে নিয়েছে, যে প্রকল্পের আন্ডারে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার প্রায় 150টি দেশ এই চুক্তিতে সই করেছে। এবং এই চুক্তির আন্ডারে অর্থনৈতিক সহযোগিতা চায়না করবে এই প্রত্যেকটা দেশে, এবং বাণিজ্যিক চুক্তিও তার আন্ডারে থাকবে।
এই বিআরআই চুক্তি প্রকল্পের মাঝখানে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ কিন্তু এখন চায়নার সাথে বিভিন্ন চুক্তিতে যাচ্ছে এবং তারা লাভবান হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই সকল দেশের মতো তৃতীয় বিশ্বের দেশ থেকে শুরু করে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, বুলগেরিয়া এই সকল উন্নত দেশও কিন্তু মূলত এই চুক্তির বা এই প্রকল্পের আওতায় চলে আসতেছে। দেখেন, আমেরিকার সাম্রাজ্যবাদী নীতিতে আগ্রাসী, হুমকি ধামকি, দখল বাণিজ্য এই সকল করে বেড়াচ্ছে এবং সেটা খুব বেশি দিন টিকবে না। কারণ চায়না খুব ঠান্ডা মাথায় বিভিন্ন দেশের সাথে চুক্তি করতেছে, পররাষ্ট্রনীতি করতেছে, বৈদেশিক নীতি করতেছে, কূটনৈতিক সমঝোতা করতেছে, সামরিক চুক্তি করতেছে। এ সকল করে চায়না নীরবে তার জন্য অর্থনৈতিক বিপ্লব, পররাষ্ট্রনীতিগত বিপ্লব এবং সামরিক কৌশলগত যে বিষয়গুলো সেগুলো কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই আমেরিকার হুমকি দামকি এইটা দিয়ে আসলে মানুষ খুব বেশি দিন টিকতে পারে না, যার ফলশ্রুতিতে তাদের মিত্রটা তাদের কাছ থেকে ছুটে এই মুহূর্তে চায়নার পিছু নিয়ে ঘুরতেছে। সুতরাং এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আমেরিকার পতনটা স্পষ্ট করে দিচ্ছে। আরও একটা বিষয় যে এই যে সকল দেশ, এই সকল দেশ চায়না এবং রাশিয়ার পিছে যখন যাচ্ছে তখন আর একটা বিষয় স্পষ্ট হয়েছে। কারণ পৃথিবীতে আমেরিকা বিরোধী একটা জোট কিন্তু তৈরি হয়ে গেছে, যেটার নাম হচ্ছে ব্রিক্স, যেখানে ব্রাজিল, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকার মতো মানে সম্ভাবনাময় অর্থনীতির দেশ এবং ভবিষ্যতের পরাশক্তি এই চুক্তির আওতাধীন। এবং এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকার ডলারকে টিক্কা দিয়ে নতুন একটা বৈদেশিক যে আন্তর্জাতিক যে মুদ্রা সেটাকে চালু করা। সেটা হতে পারে রাশিয়ান রুবল অথবা চীনের ইউয়ান, এবং সেই পথেই কিন্তু এরা এগিয়ে যাচ্ছে। আর যখন এই রাশিয়ার এবং চায়নার দিকে এই সকল দেশ ঝুঁকছে তখন কিন্তু আমেরিকার এই ডলারের আধিপত্য হয়তো বা খুব বেশি দিন আর টিকবে না। কারণ আমেরিকার আনুগত্য মেনে নেওয়া যে সকল দেশ আছে এই সকল দেশ যদি রাশিয়া এবং চায়নার পিছে যায় তখন আমেরিকার ডলার আন্তর্জাতিক মুদ্রা থেকে হয়তো বা খুব বেশি দিন নাই যে সেটা ধসিয়ে যাবে বা আমেরিকার আধিপত্য থেকে যে কৌশলগত যে বিষয়গুলো আছে সেগুলো থেকে মানুষ বের হয়ে আসবে বা দেশগুলো বের হয়ে আসবে, এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা আশা করবো যে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধটা শুরু করে সেই যুদ্ধের পরবর্তীতে তাদের যে আধিপত্য আছে সারা পৃথিবীব্যাপী সামরিক এবং অর্থনৈতিক কৌশলগত যে আধিপত্য সেটা আসলে আর থাকবে না। এটাই আসলে আমরা আশা করি এবং প্রত্যাশা করি। শুভকামনা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।